প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্টে। আমরা একটু কথা বলবো আজকে ইউপি ভোট নিয়ে। গতকালকে পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ ভোট শেষ হয়েছে। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি সহিংসতায় নিহত হয়েছে 11 জন। 2016 সালে সর্বশেষ যে ইউনিয়ন ভোট হয়েছিল সেখানে পরিসংখ্যান বলছে যে ষষ্ঠ ধাপের ইউনিয়ন ভোটে নির্বাচনী সহিংসতায় মৃতের সংখ্যা ছিল 84 জন। তবে 5 বছর পর যে পঞ্চম ধাপ অর্থাৎ অষ্টম ধাপ পর্যন্ত ভোট হবে তফসিল ঘোষণা অনুযায়ী, সেখানে দেখা যাচ্ছে গতকাল পর্যন্ত সহিংসতায় নিহতের সংখ্যা 108। এখনো 3 ধাপ বাকি আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনী সহিংসতা কেন হচ্ছে, কেন থামানো যাচ্ছে না? এই ইউনিয়ন ভোটগুলো তো সকলেই বলছেন এবং সবাই জানে যে একদম পাড়া প্রতিবেশী ঘরমুখী ভোট, নানা চাচা খালু পাড়া প্রতিবেশী একটা জ্ঞাতিগোষ্ঠীর মধ্যেই ছিল উৎসব মুখর পরিবেশে। তো হঠাৎ করে এটা সহিংসতায় এইরকম রূপ কেন নিল? তারপরে প্রশ্ন হচ্ছে, দলীয় প্রতীকে যাওয়ার কারণেই কি এটা সহিংসতায় রূপ নিল কিনা? কারণ দলীয় প্রতীক মানে মনোনয়ন বাণিজ্য, আর মনোনয়ন বাণিজ্য মানেই তাকে অবশ্যই যে কোনো উপায়ে জিততে হবে, আর জিততে হলে অবশ্যই সেখানে অবৈধ টাকা থাকলে প্রবেশ করে অস্ত্র। এই অস্ত্রবাজি কেন থামানো যাচ্ছে না? আমি সোমা ইসলাম স্বাগত জানিয়ে দিয়েছি আগে। আজকে আমাদের শিরোনাম রক্তারক্তির দায় কার। আমাদের সঙ্গে আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। আমাদের সাথে আলোচনায় কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে যুক্ত হবেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমি আলোচনা সাখাওয়াত স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্যার, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনছি। স্যার, প্রথমে একটু জানতে চাই সহিংসতা থামছে না কেন, এবং এই থামানোর দায়টা আসলে কার? আপনি নিজেও জানেন যে আজও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন গতকালের সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে উনি যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে বলেছেন এই নির্বাচনী সহিংসতার দায় থামানোর নির্বাচন কমিশনের কাজ না। স্যার, প্রশ্ন, এটি কার কাজ? এই জায়গাতে 5 বছর আপনারা কাজ করেছেন স্যার, কার দায়? আমি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যটা শুনেছি। তার আগে পত্রিকায় ওনার সেক্রেটারির বক্তব্য শুনেছি। আমার কাছে যদি আমি ফ্র্যাঙ্কলি কথা বলি, কোনো ইমোশন ছাড়া, তাহলে এই বক্তব্যটি প্রথমত হচ্ছে গ্রহণযোগ্য নয়, দ্বিতীয়টি হচ্ছে অত্যন্ত অবিবেচক একটি বক্তব্য, তৃতীয়টি আমি বলতে চাই অত্যন্ত হৃদয় বিদারক একটি বক্তব্য। তার কারণ হচ্ছে যে কনস্টিটিউশনে যে দায়িত্ব ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করাতে যা যা প্রয়োজন ইলেকশন কমিশন সেই ব্যবস্থা নিবে, এক। দ্বিতীয়ত হচ্ছে আইন অনুযায়ী ইলেকশন চলাকালীন সময়ে সমস্ত কিছুর দায় দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং সেই জন্য আইনে নানান রকমের আইনি কাঠামোতে নানান রকমের আইন দেওয়া আছে যেখানে এই ধরনের হানাহানি এবং এই ধরনের মৃত্যু, এই ধরনের বিষয়গুলোকে কিভাবে সলভ করতে হবে সেটাও বলা আছে। তৃতীয়ত আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে ওনার এই বক্তব্যের কারণে যে কেউ আমার মনে হয় যে আদালতে যেতে পারে যে দায়িত্বটি কার নির্ণয় করার জন্য, এবং এটা এই ধরনের পাবলিক আপনার অ্যানাউন্সমেন্ট বা পাবলিক বক্তব্য দেয়া বোধহয় আমি বাংলাদেশ ইলেকশন কমিশনে নিজে চাকরি করেছে এবং অতীতে এরকম কোনো নজির নেই যে এর দায়িত্ব আমি নেব না। তার কারণ হচ্ছে যে পুলিশ, বিজিবি, যত ল এনফোর্সিং এজেন্সি আছে সবাইকে কিন্তু তিনি নিয়োগ দিয়েছেন এবং ইলেকশন কমিশন নিয়োগ দিয়েছে। ইলেকশন কমিশন তার দায়িত্ব বন্টন করেছে, ইলেকশন কমিশন তাকে ভাতা দিচ্ছে এবং বলা হয়েছে যে সে ওই সময়ের জন্য ইলেকশন কমিশনের আন্ডারে এবং ইলেকশন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করবে। তাহলে এই নির্বাচন, এই ধরনের হানাহানির দায়িত্ব কে নেবে? দ্বিতীয়ত যদি আমি বলি, উনি যদি বলেন যে প্রার্থীদের দায়িত্ব, তাহলে এই যে প্রার্থীরা অব্যবস্থা করলো, যারা যারা এর মধ্যে ইনভলভ, তাদের ব্যাপারে ইলেকশন কমিশন কোনো দৃশ্যমান অ্যাকশন এখন পর্যন্ত নিয়েছেন কিনা, কারোর প্রার্থিতা বাতিল হয়েছে কিনা, কাউকে তিনি অ্যারেস্ট করিয়েছেন কিনা, কারোর বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা করিয়েছেন কিনা, এগুলো অনেক বিষয় আছে যেগুলো আমরা এখন পর্যন্ত জানি না। স্যার, তাহলে এই জায়গাটা একটু জানতে চাই। স্যার, আপনি বলছেন যে আজকে সিইসি যেটা বললেন সেটা গ্রহণযোগ্য বক্তব্য না, কিন্তু ভোটকে কেন্দ্র করে গতকালকে আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যা বলেছিল যেটা ভোট যুদ্ধ হচ্ছে, ভোট হচ্ছে না, সেই বক্তব্যটুকু বা কতটুকু গ্রহণযোগ্য আপনার কাছে? না, সেটাও গ্রহণযোগ্য নয়। ভোট যুদ্ধ হচ্ছে একজন কমিশনার যদি বলেন, তারও দায়িত্ব আছে
যে তিনি এই ভোট যুদ্ধ বলতে দুই রকম জিনিস বোঝা যায়, যে আমি ফেয়ারলি ফাইটিং এ ওয়ার, মানে সেটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু যদি হানাহানিটাকে যুদ্ধ বলা হয়, তাহলে সেটার দায়িত্ব তো তিনিও নেবেন। তিনিও তো পার্ট অফ দিস কমিশন, এখনো তিনি আছেন। শুধু বক্তব্য দিলে তো হবে না, ওনাকে বলতে হবে যে আমি এই অ্যাকশন নিতে গিয়েছিলাম, এই অ্যাকশন আমি নিতে পারিনি, বা এই অ্যাকশন আমার কথা কেউ শুনেনি, এগুলো তো তাকে বলতে হবে, তাকে তো এক্সপ্লেন করতে হবে। আমরা তো কমিশনার ছিলাম, আমরা তো দুজন কমিশনার ছিলাম, এবং সেখানে চিফ ইলেকশন কমিশনার ছিলেন। চিফ ইলেকশন কমিশনার এরকম কোনো কথা বলে তো তিনি আমাদের কাছ থেকে পাননি, তিনি বলেনও নি, আর তিনি এরকম কথা বললে হয়তো তিনি পারও পেতেন না। তো ব্যাপারটা হলো যে আমারও তো দায়িত্ব ছিল, আমি তো পার্ট অফ ইলেকশন কমিশন। দেয়ারফর আমি শুধু বলে যাব আমি কোনো অ্যাকশন নেব না, আমি যদি অ্যাকশন নেওয়ার চেষ্টা করি এবং সেই অ্যাকশনে যদি আমাকে কেউ বাধা দেয়, তাহলে আমি সেটাও বলবো যে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে কেউ বাধা দিয়েছে, আমি আমার কথা বা আমার হুকুম তামিল হয়নি। স্যার আমি একটু থামাই। স্যার, আমাদের আরেকজন অতিথি এসে উপস্থিত হয়েছেন। আপনি যেমনটা বলছিলেন যে আজকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী সহিংসতা বন্ধে তার যে বক্তব্য সেটাও যেমন গ্রহণযোগ্য না, সেই দায় অবশ্যই নির্বাচন কমিশনের, কারণ তফসিল ঘোষণার পর সব তো দায়িত্ব ইসির অধীনেই চলে যায়। তাহলে স্যার, এবং গতকালকে মাহবুব তালুকদার যে বক্তব্য দিয়েছে সেটিও গ্রহণযোগ্য না। মানে বক্তব্য বিবৃতি দিয়েই তো কাজ হবে না। যেখানে তাদের কাজ করার সাংবিধানিক অধিকার আছে, সব এখতিয়ার আছে, সবগুলো উইংস আছে কাজে লাগানোর জন্য, তারপরেও তারা সেগুলো কাজে কেন লাগাতে পারছেন না, নাকি লাগাচ্ছেন না? স্যার, আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখছি, কারণ আপনারাও ওই জায়গাতে ছিলেন, আমরা বহু বছর ওখানে কাজ করছি, আপনাদের সময়টাও দেখেছি, এই সময়টাও দেখছি। তো এই যে ব্যবধানটা, সেই জায়গাতে দায়িত্ব এবং সব কর্তব্য কেন সঠিকভাবে প্রয়োগ করতে পারছেন না, সেখানে চাপটা কোথায়? আপনারা কি চাপ অনুভব করছিলেন? চাপে ছিলেন কি? তাহলে কেন ওনারা এসে এই সহিংসতা থামাতে পারছেন না? পঞ্চম দফায় 108 জন মানুষ নির্বাচনী সহিংসতায় মারা গেল, এবং পিংপং বলের মতো বলা হচ্ছে দায় ওর, ও বলছে দায় ওর। দায় আসলে কার? স্যার, আমি প্রশ্নটি রাখছি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আমি আপনার কাছে যেতে চাই। কথা বলছিলাম ইউপি ভোট নিয়ে, সহিংসতা নিয়ে। আজও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এই ভোটের নির্বাচনী সহিংসতা যে চলছে সেটিকে বন্ধ করবার কিংবা এই দায় ইসির না, এটা সরকারের দায় কিংবা প্রার্থীদের দায়, রাজনৈতিক দলগুলোর দায়। একটু জানতে চাইবো, স্যার বলছিলেন এ দায় ইসির, স্যার আপনার কাছে কি মনে হয় কার দায়? আমি ব্রিগেডিয়ার সাহেবের সাথে সম্পূর্ণ একমত যে এ দায়টি ইসির। আমাদের সাংবিধানিক নিয়ম এবং আরপিও অনুযায়ী যখনই শিডিউল ঘোষণা করা হয়ে যায়, তখন আইন প্রণয়ন সমস্ত কর্তৃপক্ষ, সে এসপি বলেন বা ওসি বলেন বা ডিসি বলেন, সবাই কিন্তু আপনার সেই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীনে চলে আসে। এটি হচ্ছে আইন। সুতরাং তারা যদি ব্যর্থ হয় কোনো কিছু করতে, তাহলে সেই দায়িত্ব তো ইলেকশন কমিশনকেই নিতে হবে। এই ব্যর্থতাগুলো কেন ঘটছে স্যার আপনাদের দৃষ্টিতে কি মনে হয়? ব্যর্থতা, এখন আমি তো ফিল্ডে যাইনি না, কেন আইন শৃঙ্খলা বাহিনী কমিশনের কথা শুনছে না, কিংবা ব্যর্থতা হয় তখনই যখন কমিশনের কথা অর্ডার না পালন করে? যদি কমিশনের কথা আইন শৃঙ্খলা বাহিনী শুনতে ব্যর্থ হয়, কমিশন হ্যাজ দ্য পাওয়ার, তার ক্ষমতা আছে তাকে সরিয়ে দেওয়ার, তাকে সাসপেন্ড করার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কারণ ওই সময়টা কিন্তু এই শিডিউল ঘোষণা করার পরে কিন্তু সরকার কিন্তু ইসি কিন্তু আপনার নির্বাচন কমিশনে কিন্তু সরকারের যেসব ক্ষমতা আইন প্রণয়নকারী সংস্থার উপরে থাকে সাধারণ অবস্থায়, ঠিক একই ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের উপরে চলে যায় শিডিউল ঘোষণার পরে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর দায় কি কিছুই নেই? না, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছেই, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু রাজনৈতিক দলগুলো যখন বেআইনি কিছু করে বা ব্যর্থ হয়, তো সেটা তো এনফোর্স করার দায়িত্ব নির্বাচন কমিশনের। একইভাবে মাহবুব তালুকদার সাহেব, উনি তো সবসময় রাজনৈতিক বক্তব্য দিয়ে এসছেন, এবং এইবারও তিনি রাজনৈতিক বক্তব্য দিলেন যে ভোট হচ্ছে না, যুদ্ধ হচ্ছে। সেটা তো যেটা আমি ব্রিগেডিয়ার সাহেবের সাথে সম্পূর্ণ একমত যে এইটা তিনি আরেকটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এটা তো তারও দায়িত্ব। এটা তো ইলেকশন কমিশন কিন্তু একটা কম্পোজড বডি, তাই না? সব প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে সমস্ত নির্বাচন কমিশনের সমস্ত সদস্য কালেকটিভলি রেসপন্সিবল। সুতরাং এই দায়িত্ব তিনি এড়াতে পারেন না। আমার মনে হয় তিনি তার দায় এড়ানোর জন্যই এই ধরনের একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যেটা নাকি মোটেও গ্রহণযোগ্য নয়। এবং এই ধরনের বক্তব্য দিয়ে তিনি জল আরও ঘোলাটে করছেন, এবং এটি কিন্তু তিনি সেই শুরুর থেকেই দিয়ে এসছেন। তার যদি উনি একটি সাংবিধানিক পদের অধিকারী, শপথ গ্রহণের মাধ্যমে উনি এই দায়িত্ব নিয়েছেন, সেই শপথ আপনার অনার করার দায়িত্ব কিন্তু তার। উনি যদি
মনে করতেন যে উনি পাচ্ছেন না, তার তো পদত্যাগ করা উচিত ছিল, অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল। তিনি এটি করে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে কিন্তু আরও ঘোলাটে করছেন, যেটি মোটেও আপনার গ্রহণযোগ্য নয়। তার ওনার যদি এই ধরনের অভিযোগ থাকতো, হি শুড হ্যাভ রিজাইন, তার পদত্যাগ করা উচিত ছিল আগে থেকেই। এবং উনি কিন্তু ইলেকশন কমিশনের যে মেজরিটি সদস্যগণ রয়েছেন, চেয়ারম্যান সহ, তাদের সাথে উনি একমত হতে পারছেন মাহবুব তালুকদার সম্পর্কে যে তিনি যে কোনো অ্যাক্টিভিটিস নিতে গেলেন, কোনো কিছু করতে গেলেন, সেটা করতে পারছেন না, এমন তো কোনো ঘটনা ঘটেনি, নজির তো নেই। না, এমন কোনো ঘটনা ঘটেনি। উনি এটাকে রাজনীতিকরণের চেষ্টা করে আসছেন সেই শুরুর থেকেই। কিন্তু ওনার একটা বিশেষ দলের প্রতি যে দুর্বলতা রয়েছে, সেটি তার বিভিন্ন বক্তব্য থেকে একদম অবভিয়াস, এবং সেটা উনি করতে পারেন না। উনি তার নিরপেক্ষতার যে দায়িত্ব, সেই নিরপেক্ষতার দায়িত্ব থেকে নিবন্ধিত রাজনৈতিক দল 39 থেকে 40টা, আপনি বলেন বিশেষ একটি দল, সেটা কোন দল? জামাত বিএনপি। সোজা কথায় আমি স্ট্রেট বলতে চাই, উনি জামাত বিএনপির পক্ষপাতমূলকভাবে কথা বলেছেন শুরুর থেকেই। তো এই 5 বছরে তিনি যদি জামাত বিএনপির এজেন্ডায় সার্ভ করেন, তাদের মুখপাত্র হয়েই কথা বলেন, তাতে লাভটা কি হলো? উনি দেশে মানে বিএনপির জন্য উনি বা কি করলেন? উনি দেশে এই সরকারের বিরুদ্ধে, এই সরকারকে যাতে অপসারণ করা যায়, সেইটাই ওনার এজেন্ডা ফ্রম দি ভেরি একেবারে শুরু থেকে। বেকায়দায় ফেলার একটা চেষ্টা, আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার ভাষায়। জি স্যার, আপনি থাকুন, আমি একটু সাকাত স্যারের কাছে যেতে চাই। স্যার, শোনা যায় আমার কথা? স্যার, একটা প্রশ্ন তো রেখেইছিলাম, আর একটু বলতে চাই। প্রশ্ন আমি ভুলে গেছি কি করেছিলাম, জানি আপনার মনে আছে। কোন কারণে ইসি তার ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয় স্যার? দেখুন, ইসি ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয় না, ক্ষমতা প্রয়োগ করে না, এটা দুটো একটা ব্যাপার। এখানে আমি যদি বলি যে প্রথমত হচ্ছে যে ক্ষমতা প্রয়োগ করার একটা সামর্থ্য থাকা দরকার, একটা সামর্থ্য। আমি সেটা একটা বিরাট ব্যাখ্যা। স্যার, সামর্থ্যের জায়গাটা কি আমরা বলবো, যোগ্যতাটা কি বোঝাচ্ছেন, লিডারশিপটা কি? আমি অত পিন পয়েন্ট বোঝাতে চাচ্ছিলাম না। সামর্থ্য থাকা দরকার, এবং একটা জিনিস হচ্ছে অ্যান্টিসিপেশনের দরকার, এবং অতীতে কি হয়েছে সেটা থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। এই কয়টি জিনিস কিন্তু আমি এই ইসির মধ্যে দেখিনি, আর গত ইসির মধ্যে দেখিনি। যে 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 ইতিহাসগুলো বাংলাদেশে আছে নির্বাচনে, আমি বলছি না যে সব নির্বাচনে এই ধরনের নির্বাচনে সহিংসতা হয়নি, সহিংসতা হয়েছে, কিন্তু সেই সহিংসতা থামাবার প্রচুর প্রচেষ্টা অন্যান্য ইলেকশন কমিশন নিয়েছে। এই যে ইতিহাসগুলো যেখানে আছে, সেগুলো তারা কগনিজেন্সে নিয়েছে কিনা আমি জানি না। এটা এক জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনার যদি ইচ্ছা না থাকে, আপনি যদি মনে করেন যে আমার কাজ হচ্ছে শিডিউল ডিক্লেয়ার করে দিব আর নমিনেশনটা ঠিকঠাক করে দেব, বাকিটা কি হয় না হয় সেটা মাঠে করবে, মাঠে ডেফিনেটলি করবে। কিন্তু আপনি তো তাদেরকে নিয়োগ দিয়েছেন, আপনি তো নিয়োগকর্তা। এবং যেটা শামসুদ্দিন মালিক সাহেব বলেছেন, জাজ সাহেব, তিনি ঠিকই বলেছেন যে সেখানে আইনের মধ্যে বলা আছে যদি কেউ তার কাজে ব্যত্যয় দেখা দেয়, তাহলে ইলেকশন কমিশন কি অ্যাকশন নিতে পারে, তাকে সাসপেন্ড করতে পারে। এবং সাসপেনশন করা একটা সরকারি কর্মকর্তাকে সাসপেনশন করা ইলেকশন কমিশনে, এটা ছোট জিনিস নয়। দ্বিতীয় যেটা আছে, ইলেকশন কমিশনকে প্রচুর ক্ষমতা দেওয়া আছে। যদি একটি ইউনিয়ন কাউন্সিলে মারামারি হয়, সেটা বন্ধ করে দিয়ে তিনি কি ইলেকশন কমিশনকে এ পর্যন্ত কোনো ইনকোয়ারি করেছেন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, একটা ইনকোয়ারি করে বের করা হয়েছে যে কারা এর দায়ী, কোন পার্টি এটার জন্য দায়ী বা কোন ক্যান্ডিডেট এর জন্য দায়ী, এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনের ভুরি এক্সাম্পল আছে। তো আমি সেই জায়গায় যদি উইলিং না হয়, বা তার যদি উইল না থাকে, একজনের যদি উইল না থাকে যে একটা আইন আমি প্রয়োগ করব কঠোরভাবে, তাহলে সেটা আমি কাকে দোষ দিতে পারি? সেখানে ইনফ্লুয়েন্স থাকবেই। বাংলাদেশের নির্বাচনে প্রত্যেক পার্টির ইনফ্লুয়েন্স থাকবে, সে সরকারি দল হোক, সে বিরোধী দল হোক, কেউ হারার জন্য নির্বাচনে নামে না। সেই ইনফ্লুয়েন্সকে আমি কতখানি খর্ব করতে পারি। আমি জানি যে আমাদের দেশে রাজনীতির এত ম্যাচুরিটি এখনো হয়নি যে সব রাজনৈতিক দল আপনার ইলেকশন কমিশনের কথা মতো কাজ করবে। সেই জন্য তো আরো অনেক আইন করা আছে, না হলে তাদেরকে বাধ্য করা যায় কিভাবে, সেই আইনটিও আছে।
এখন সেইগুলো তো অর্ডারের মধ্যেই আমরা কাজ করছি। স্যার আপনি আমি যেটা যখন স্যার একটু থামাই, আবার আপনি তো বকবেন যে আমি কথার মধ্যে কথা বলছি। স্যার যেটা একটু বলতে চাই যে সেটা স্যার বারবারই বলা হচ্ছে নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা, সংবিধান তো তাকে দিয়েই দিয়েছে, তফসিল ঘোষণার পর তো সে সবকিছুই করতে পারে, তার নিয়ন্ত্রণে সব চলে যায়। কিন্তু স্যার যে জায়গাটা জানতে চাই, নির্বাচন কমিশনের তো প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলা, আর নির্বাচনে আমাদের দেশের কালচারটা তো এমন রাতারাতি বদলে যায়নি যে মারামারি হবে না, খুনাখুনি কমে না, হবে না, কিন্তু পার্সেন্টেজটা বাড়া আর কমার মধ্যে রাখাটা দরকার। কিন্তু স্যার স্টেক হোল্ডার এই রাজনৈতিক দলগুলো, তাদের কি কোনো দায়িত্ব নেই? নির্বাচন কমিশনের তো একটা সুষ্ঠু পরিবেশ আয়োজন করে দেওয়ার কথা, সেটা তো তারা দিচ্ছেই, কিন্তু মারামারিটা তো যে ইসি করছে না, করছে তো রাজনৈতিক দলের কর্মীরা, তো তাদের জন্য কি কিছু করণীয় নেই? তাদের কি দায়িত্ব নাই? আচ্ছা সোমা, আপনি তো একটু আগে বলেছেন যে আপনি ইলেকশন কমিশন কভার করেছেন। স্যার আপনি দেখেননি? আমি তো দেখেছি। আপনার মনে আছে? মনে করুন যে যখন নারায়ণগঞ্জ ইলেকশনটা হচ্ছিল, ভোরবেলা আপনি আমাকে একটা টেলিফোন করেছিলেন এবং বলেছিলেন একজন প্রার্থীর তার এজেন্টকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, মনে আছে আপনার? সব মনে আছে। হ্যাঁ, আমি কি বলেছিলাম আপনাকে যে আপনি ওখানে কোনো প্রার্থী পাচ্ছেন না, ওকে। আমি সেখানে ইলেকশনটি স্টপ করিয়েছিলাম। আমি কিন্তু চিফ ইলেকশন কমিশনারকে জিজ্ঞাসা করি, তাৎক্ষণিকভাবে করে আমি সেখানে পাঠিয়েছিলাম বিশ্বাসকে, তিনি ছিলেন রিটার্নিং অফিসার। জি, লুৎফর রহমান বিশ্বাস। জি স্যার, লুৎফর রহমান বিশ্বাস। সেখানে গিয়ে লুৎফর রহমান বিশ্বাস আমাকে যে কথাটা বললেন, তিনি, আমি প্রার্থীর নাম বলছি না, এখন ইলেকশন হচ্ছে, সেই প্রার্থী বলেছেন আমি ইচ্ছা করে দেইনি, আমি ইচ্ছা করে আমার প্রার্থী দেইনি, কিন্তু আমার যে কাউন্সিলর আছে তাদের এজেন্টদের মধ্যে কাজ করছে। তারপরে আমি আপনার সাথে কথা বলেছিলাম যে এই বিষয়, কাজে লেটস গো উইথ দি ইলেকশন। এখন আপনারাও মনে আছে যে নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এবং তৎকালীন সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কি ধরনের একটা যুদ্ধন্দেহী অবস্থায় আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু নারায়ণগঞ্জ ইলেকশন তো আমরা করেছি, সেখানে কোনো হানাহানি মারামারি, সেখানে তো দাবি ছিল স্যার সেই সময় সেনাবাহিনী মোতায়েন করার, কিন্তু সেনাবাহিনী আপনারা দিতে পারলেন না, দিলেন অধিক সংখ্যক র‍্যাব দিয়েছিলেন। কিন্তু সেটা ছাড়াও তো নির্বাচনটা হয়েছে, সেখানে কি কোনো সেই জায়গাটাতে স্যার ঘুরে ফিরে বলছি, ওটা তো একটা ক্যাপাসিটির জায়গা, একটা সক্ষমতার জায়গা, সেই সক্ষমতার জায়গাটাতে এখন কোথাও ফাটল ধরে গেল কিনা, আর এই ফাটলের কারণেই কি 108 জনকে নিহত হতে হলো কিনা? ডেফিনেটলি আমি তো প্রথম থেকে আপনাকে বলেছি, যেই দিন প্রথম মারামারি হলো প্রথম ধাপে, সেদিন ইলেকশন কমিশন কেন বন্ধ করলো না ইলেকশন? কেন সেখানে ইনকোয়ারি করলেন না? কেন সেখানে বের করলেন না যে কার দোষে একটি লোক মারা গেছে, কে ফায়ার করেছে, কি কারণে করেছে, কোন প্রার্থী সমর্থক সে? সেই দিন যদি একটা দুটা ইউনিয়নে অ্যাকশন নেওয়া হতো তাহলে এটা কিন্তু হতো না। স্যার আমি একটু এই জায়গাতেই থামাই। দক্ষতা, সক্ষমতা, লিডারশিপের জায়গা, আমার কাছে সব ক্ষমতা আছে, তারপর আমি প্রয়োগ করতে পারছি না, এই জায়গাটাতে এসে স্যার পরিষ্কারভাবে বলছিলেন, আপনিও সেটি বলছিলেন। কিন্তু এখন তাহলে প্রশ্ন উঠলো, আবারও ইসি পুনর্গঠন, সার্চ কমিটি দিয়েই ইসিকে নিয়ে আসা হয়, তাহলে কাদেরকে নিয়ে আসা হয়? সক্ষমতার জায়গাটাতে তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। দেখুন, এই ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন সাহেবরাও কিন্তু একই সার্চ কমিটির মাধ্যমেই নিয়োগ পেয়েছিলেন। সুতরাং তারাও কিন্তু কোনো আইনি প্রক্রিয়ার দুটো কমিশন পেয়েছিল, রকিবউদ্দিন কমিশন আর তার আগের। দেশ স্বাধীন হওয়ার পরে এই আপনার নির্বাচন কমিশনের নিয়োগের জন্য কোনো আইন প্রণয়ন করা হয়নি, এটা কিন্তু চলে এসছে, তাই না? যেটা আইন প্রণয়নের কথা আপনার সংবিধানে আছে, কিন্তু সেটা হয়নি, সেটা 50 বছরও হয়নি, এর আগের দুটো সরকারও করেনি, ইনফ্যাক্ট 3টি সরকারও করেনি। তো একই পদ্ধতিতে, কিন্তু মোটামুটি একই পদ্ধতিতে সব সময় নির্বাচন কমিশন নিযুক্ত হয়েছে। দ্বিতীয় কথা হলো যে তারা কিন্তু অতীতে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে, অতীতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেটার হয়তো মার্জিনটা কম বেশি ছিল। 2016 তে ইউপি ভোটে 84 জন নিহত হয়েছিল। ওই অর্থে যদি বলেন তাহলে সাখাওয়াত সাহেবদের সময়ও ঘটেছে, এটা কোনো সময় ঘটেনি তা কিন্তু নয়। যাই হোক, এটা তো প্যাথেটিক, এটা তো হৃদয় বিদারক। এতগুলো কমানোর জায়গাটা কি করে? শুনেন, আমার মনে হয় আমাদের না, ইসির দায় তো আছে, ইসি অবশ্যই তাদের দায় এড়াতে পারে না, এবং এইখানে সরকারের কোনো প্রভাব ছিল এই ধরনের কোনো এভিডেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং যেটা সাখাওয়াত সাহেব বললেন যে তাদের ক্ষমতা কিন্তু অনেক অসীম ক্ষমতা, এই নির্বাচন মানে সোজা কথায় নির্বাচনকালে তারা হচ্ছে সরকার,
সমস্ত ক্ষমতাই তাদের আছে, তাদের ট্রান্সফার করে দেওয়ার ক্ষমতা আছে, সাসপেন্ড করে দেওয়ার ক্ষমতা আছে, সব ক্ষমতাই আছে এগুলো। এবং আমি আরেকটা জিনিস মনে করি, তাদের লোকবলের অভাব আছে, লোকবল বাড়াতে হবে, সেটিও কিন্তু একটি বিষয়। কারণ বিশেষ করে আপনার এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে, আপনার জাতীয় সংসদের নির্বাচনে কিন্তু অতটা ইনভলভ না, কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচন তো অনেক 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 বেশি, সেখানে লোকবলেরও প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি। যদিও সমস্ত সরকারি কর্মকর্তা, ইউএনও, ডিসি, ওসি ইত্যাদি সবাই আসে, কিন্তু তাদের কমিশনের লোকবলও কিন্তু অনেক প্রয়োজন আছে, যাতে তারা প্রত্যেকটি সিচুয়েশন মনিটর করতে পারে। এবং আমি মনে করি তাদের সেই লোকবলটা নেই। শুধু কমিশনকে যোগ দিলে তো হবে না, তাদের যে হাতে যে শক্তি, সেই শক্তিটাও বর্ধন করতে হবে। কিন্তু স্যার আমি এই প্রসঙ্গে মানিক স্যার একটা কথা হলো যে ওই অল্প লোক যখন মানে এটিএম শামসুল হুদা কমিশন অর্থাৎ সাখাওয়াত স্যাররা ছিলেন, তখনও কিন্তু এখনকার যে লোক আছে তার চেয়ে কম লোক ছিল, এবং সাখাওয়াত স্যারদের কমিশনও কিন্তু একটা বিরাট নিয়োগ দিয়ে গিয়েছিলেন। সেই নিয়োগের প্রেক্ষাপটে কিন্তু স্যার আমি যে জায়গাটা বলতে চাই, সেই সময় সাখাওয়াত স্যারদের কমিশনের সময় কিন্তু অল্প লোক ছিল, সেখানেও কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মতো ভোট হয়েছিল। যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটে জানেন মহিউদ্দিন সাহেব প্রয়াত হয়েছেন, সেই ভোটে কতটা গোলযোগ হয়েছিল, এবং সেই ভোটকে সুষ্ঠুভাবে করবার জন্য আমি বলছি না যেটা আপনারা সকলেই জানেন, সেখানে কিন্তু সাখাওয়াত স্যারদের যে কমিশন ছিল তারা যে সক্ষমতার ডিসিশনগুলো দক্ষতার সাথে হ্যান্ডেল করেছিলেন, একটা বড় ধরনের অরাজকতা কিন্তু নিয়ে এসেছিল। তো আমি জানতে চাই যে স্যার শেষমেশ চেয়ারের সক্ষমতা কতখানি ইম্পর্টেন্ট? চেয়ারের সক্ষমতা তো নিঃসন্দেহে অতি প্রয়োজনীয়, কিন্তু সাখাওয়াত সাহেবের সময় ইলেকশনের যে নেচার আর আজকের যে ইলেকশনের নেচার সেটা কিন্তু আলাদা, সেটা আপনাকে দেখতে হবে, বুঝলেন? এখন একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আপনি যেটা বললেন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অবশ্যই আছে, এবং এই নির্বাচনে একটা বড় ভুল হয়েছে আপনার এই ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ করাটা। একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর তো নিশ্চিতভাবে, যদি প্রতীক বরাদ্দ করা না হতো তাহলে দলগুলো আসতো না, দলগুলো না আসলে আপনার এই ধরনের ঘটনা ঘটতো না। এবং আরেকটি কথা হলো আপনার যে প্রতীককে নিয়ে একটা মনোনয়ন বাণিজ্য, আর মনোনয়ন বাণিজ্য যখন হয় জিততে হবে। আপনার মনোনয়ন বাণিজ্য হয়েছে, এই ব্যাপারে কোনো আপনার অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রতীকও আসলো, কিন্তু নৌকা হাঁটছে কেন? কেন নৌকার বিদ্রোহীরা এত বেশি সংখ্যক বিজয়ী হচ্ছে? এটাই তো, এই নৌকা যদি প্রতীক না দিত তাহলে এই প্রশ্নগুলো আসতো না। সুতরাং হানাহানি, আপনার মারামারি, এই জিনিসগুলো কিন্তু অনেকাংশে কমে যেত। একটু স্যারের অভিমতটাও নিয়ে নিই। সাখাওয়াত স্যার, এই সহিংসতার জন্য তো অনেকগুলো বিষয় ফ্যাক্টর, তার মধ্যে কি প্রতীকের ভোটটাও কি একটা বড় ফ্যাক্টর কিনা আপনি মনে করেন কিনা? এবং শামসুদ্দিন স্যার যেটা বলছিলেন যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটাও এখন নেচারটাও ভিন্ন, এই সময় সহিংসতা হচ্ছে। স্যার, নবম জাতীয় সংসদ নির্বাচন শেষ করার পরে 22শে জানুয়ারি যে আপনারা উপজেলা নির্বাচন করলেন, আপনার মনে আছে নিশ্চয়ই কাপাসিয়া উপজেলা পাইলট স্কুলে আপনি 2টার সময় কিন্তু বলেছিলেন স্যার যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা খুব কঠিন, সহিংসতা শুরু হয়ে গিয়েছিল। সে কথা আমার মনে আছে, আমাকে আমি পাবলিকলি বলেছিলাম। জি স্যার, আমি কোনো চিবিয়ে কথা বলিনি, যা বলেছি সরাসরি বলেছি, এবং এটাই সঠিক। এখন কথা হলো যে আমি যেটা বললাম, প্রত্যেকটি দল যারা পার্টিসিপেট করে তারা জিতার জন্য পার্টিসিপেট করে, এবং তারা বাই অল মিনস আমাদের এখানে রাজনৈতিক যে শিষ্টাচার বা রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা এখন ইউরোপের সাথে তুলনা করলে হবে না। কাজে আমি এজ ইলেকশন কমিশনার আমারও চেষ্টা করা উচিত যে আমি এই অবস্থাতে কতখানি কন্ট্রোল করতে পারবো, কতখানি কন্ট্রোল করতে হলে আমাকে কি করতে হবে। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর যেটা আমি কথা যে বললাম, যে প্রসঙ্গটি শামসুদ্দিন সাহেব উঠিয়েছেন অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা বারবার বলেছি যে এই নির্বাচনগুলোতে আপনারা প্রতীক দিবেন না, কারণ হচ্ছে এটা 9টার খবরের সময় হলো। তো আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ চ্যানেল আই যেখানে আছে, সেখানে আমাদের সরাসরি অনুষ্ঠান চলছে, আপনারা সেখানেও যুক্ত হয়ে যান। এই অনুষ্ঠান সেখানে সরাসরি আপনারা দেখতে পাবেন। স্যার, আপনি যেটা বলছিলেন প্রতীকের একজনকে একটা দলের, এত বড় দলের এতগুলো লোক, তার মধ্যে আপনি একজনকে প্রতীক দিলেন, কিভাবে দিলেন সেটা আমি যাচ্ছি না। সেখানে মনোনয়ন বাণিজ্যের কথা যেটা শামসুদ্দিন মানিক সাহেব বলেছেন, আমি 100% এগ্রি করছি। কম বেশি হয়েছে, আমি বলবো না যে 100%, কম বেশি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সেখানে আমার লোক তোমার লোক, আমাকে আগামী নির্বাচনে জিততে হলে আমার লোককে বসাতে হবে।
এটা হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি দিস ইজ ফ্যাক্ট। তো কাজে আমার লোককে যদি নমিনেশন না পায় তাহলে আমার লোককেও দাঁড়া করাবো, আমার লোককেও জিতাবো। এইখানে হানাহানি মারামারির বিষয়টি চলে আসে। যদি প্রতীক না হতো তাহলে হয়তো একই দলের 10 জন পার্টিসিপেট করতো। সে 10 জন পার্টিসিপেট করলে কেউ জানতো না যে কে প্রতীক পেয়েছে বা কে প্রতীক দেয়। আরেকটি জিনিস মনে করবেন, আমাদের দেশে এখন পর্যন্ত যে যে একটি দল কিন্তু 15 বছর থেকে এখানে আছে ক্ষমতায়। তো সেই জায়গাতে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিন্তু সব জায়গায় পড়ে, সেটা ওনারা ইচ্ছা করে করুক বা অনিচ্ছা করে করুক, একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পড়ে। সেই জায়গাতে আপনি যখন প্রতীক দিয়ে দিচ্ছেন তখন সে প্রতীক নিয়ে তার শক্তি আরও বেড়ে যায়। তখন সে পুলিশকে বলে আমি সরকারের একমাত্র মনোনীত মানুষ। আর কাজী পুলিশ বলেন, আনসার বলেন, বিজিবি বলেন, ওখানে এরকম পরিস্থিতিতে আসলে কে বড়, ইসি বড় না সরকার বড়? ভালো ভোটের জন্য সদিচ্ছাটা কার হওয়া দরকার, ইসি না দলীয় সরকারের? আমি মনে করি উভয়ের। সরকারের তো আছেই, সরকার যদি না চায় তবে ইসি যতই পাওয়ারফুল হোক খুব ডিফিকাল্টিতে ইলেকশন করা আপনি দেখেছেন এক্সাম্পল। কিন্তু ইসিরও ক্ষমতা যদি প্রয়োগ না করে তাহলে সরকার সেই কেন তার ক্ষমতা প্রয়োগ করবে? ইসিকে বলতে হবে গভর্নমেন্টকে, তারপরে যদি না হয় তাহলে ইসি বলবে যে আমি সরকারের কাছ থেকে কোনো কোঅপারেশন পাইনি। আমি যদি বলতে পারি যে সরকারি দলের কারণে উপজেলা নির্বাচন 13টি বন্ধ হয়েছিল, আপনার মনে আছে, এবং বলেছি, তারপরের থেকে আপনি দেখেছেন গভর্নমেন্ট কিন্তু কোনো ইন্টারফেয়ারের পর কোনো ইলেকশনে করেনি। স্যার মনে আছে একটা ভোটে, জি স্যার, একটা উপজেলা কি ভোটে আইন শৃঙ্খলা বাহিনী সঠিক দায়িত্ব পালন করেনি, সেজন্য আপনাদের সময় প্ল্যানিং কমিশনে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে আপনারা যে কড়া বার্তা দিয়েছিলেন তার পরের ভোটগুলা কিন্তু কোনো সহিংসতার হয়নি। আপনাদের কড়া বার্তা কি বার্তা দিয়েছিলেন আমাদের মনে আছে, আমি সেটা রিপিট করব না। না আমি এত এক্সাম্পলে যেতে চাই না, জি স্যার, আমি শুধু কতগুলো অভিজ্ঞতার কথা বললাম যে ইলেকশন কমিশনের হাতে কিন্তু প্রচুর ক্ষমতা আছে। আর যদি না থাকে তাহলে শামসুদ্দিন মানিক সাহেব একজন হয়তো খ্যাতিমান জাজ সাহেব, তিনি বলতে পারবেন যে কোর্ট ক্যান সুমোটো, এই যে কথাটা বলো আমার দায়িত্ব নয়, কোর্ট ক্যান আস্ক ইলেকশন কমিশন, তাহলে কার দায়িত্ব? কার দায়িত্ব সেই জায়গা, আজকে ওই জায়গাতে আমাদের দায়িত্ব না, দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের এই ব্যাপারে কোনো কিছু। কারণ আপনি যদি সংবিধান দেখেন, আরপিও দেখেন, তাহলে এই দায়িত্ব বেসিক্যালি নির্বাচন কমিশনের। সেখানে সরকারের ভূমিকা কিন্তু খুবই লিমিটেড। এবং আরেকটি কথা আমি বলি যে বেশিরভাগ সন্ত্রাসী কিন্তু করেছে বিরোধী যারা দাঁড়িয়েছে তারা। আওয়ামী লীগেরও একেবারে যে আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা ক্যান্ডিডেটের ধোয়া তুলসী পাতা ছিল তা নয়, কিন্তু বেশিরভাগ আক্রমণাত্মক ঘটনা কিন্তু ঘটেছে নন আওয়ামী লীগের, বিশেষ করে যারা বিদ্রোহী ক্যান্ডিডেট বা অন্যান্য কি বলে নিরপেক্ষ ক্যান্ডিডেট হিসেবে তারাই কিন্তু বেশিরভাগ এই ঘটনাগুলো ঘটেছে। এবং এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবদের সময় কিন্তু ইউনিফাইড একটা নির্বাচন কমিশন ছিল, এইখানে এটি ইউনিফাইড নয়। এবং মাহবুব তালুকদার সাহেব অনেকখানি উস্কিয়েছেন কিন্তু ওনার যে রাজনৈতিক কথাবার্তা বলে উনি কিন্তু একটা আপনার সেই ইন্ধন জুগিয়েছেন এই ধরনের সন্ত্রাসী ভূমিকা আনতে। আমি জেনারেল সাহেবের সাথে সব ব্যাপারেই একমত পোষণ করেছি, কিন্তু একটি ব্যাপারে আমি দ্বিমত পোষণ করতে চাই। উনি বলেছেন যে রাজনৈতিক সরকারের অধীনে এটি সম্ভব নয়, কিন্তু আমরা সদিচ্ছা দুই পক্ষের সমান সমান থাকতে হবে স্যার বলেছে। আমি একটা কথা বলি, 2001-এর নির্বাচনের পরে যে ধরনের আপনার নির্যাতন হয়েছে, যে ধরনের খুনাখুনি, রাহাজানি, ধর্ষণ, জ্বালাও পোড়া হয়েছে, এর নজির ওইটা কিন্তু তখন আপনার এই কেয়ারটেকার নির্বাচনের সময়ই হয়েছিল। এর নজির কিন্তু বাংলাদেশে কেন সারা পৃথিবীতেও নাই। সবচেয়ে বেশি আপনার অমানবিকতা, সবচেয়ে বেশি অপরাধ এই 2001-এর নির্বাচনের পরে হয়েছিল, যেটি আপনার ওই বিচারপতি লতিফুর রহমান সাহেবের নেতৃত্বে যে ইনফ্যাক্ট তার সময় কিন্তু এটা শুরু হয়েছিল। আমরা যদি চুপ্পু কমিশনের রিপোর্ট দেখি, কয়েকশো মানুষকে হত্যা করা হয়েছিল, কয়েকশো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, কয়েকশো নারীকে নির্যাতন করা হয়েছিল, এবং কয়েক হাজার মানুষ দেশ ছাড়া হতে বাধ্য হয়েছিল, কয়েক হাজার হিন্দু
চলে গিয়েছিল। তো এইটাও তো ওই কেয়ারটেকার আমলেই ঘটেছিল। সুতরাং কেয়ারটেকার আমলে ঘটলে যে এটা ভালো হবে এই 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 যুক্তিটা কিন্তু আমাদের অতীত ইতিহাস কিন্তু সমর্থন করছে না। এখন আমি যেটা আরেকটি কথা যেটি আমি বলতে চাই, ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আমার সাথে একমত পোষণ করেছেন, এই লেভেলে প্রতীক দেওয়া, কারণ এখানে কিন্তু অনেক আপনার যখন পার্লামেন্টের নির্বাচন হয় ৩০০ ক্যান্ডিডেট, আর এইখানে হাজার হাজার লোকের নির্বাচন, সেখানে প্রতীক দিলে সেটা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তার মানে প্রতীকের ভোটটাকে অবশ্যই আর করা আগামীতে উচিত কিনা করা সেটা রাজনৈতিক দলগুলোর ভাবার সময় হয়ে গেছে। অবশ্যই, যেহেতু এখানে সব রাজনৈতিক দল অংশ নেয়নি, এখানে একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশ নিয়েছে। শুনেন, এখানে বিএনপি অংশ নিয়েছে, সেটা ছদ্মনামে নিয়েছে। ছদ্মনামে, সেটা তো আরো বেশি আপনার সমস্যা সৃষ্টি করেছে। তারা যদি ঠিক তাদের ধানের শেষ প্রতীক নিয়ে আসতো তাহলে হয়তো সিচুয়েশন আরো ভালো হতো, কিন্তু তারা ঠিকই নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু এবং তাদের মধ্যে থেকে কিন্তু আপনার এই সন্ত্রাসী ভূমিকা, মানে পেছনের দরজা দিয়ে অংশ নিলে যা হয় সেই জায়গাটাই আর কি হয়েছে। সাখাওয়াত স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আমি একদম অনুষ্ঠান শেষে চলে এসেছি। স্যার, এই যে ব্যালটের যুদ্ধের জায়গায় দেখতে পাচ্ছি অস্ত্রের যুদ্ধ হচ্ছে, ভোটের সময় এত অস্ত্র, সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। স্যার, এই বিষয়ে আপনাদের উদ্বেগ এবং স্যার পরামর্শটা কি? এত অস্ত্র? না, উদ্বেগ তো আছেই। এই প্রত্যেকটি ভোটের আগে অস্ত্র উদ্ধারের একটা ব্যাপার হয়, কিন্তু সেটা হয়নি। আরেকটি কথা আমি লাস্ট বলছি, আমি জানি না এই ৮ ধাপের ইলেকশন তারা কেন করাচ্ছেন। ৮ ধাপ মানে আপনি ৮ বার এই সন্ত্রাসীদের এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়ার আপনি উৎসাহ যোগাচ্ছেন না। আমরা কিন্তু ৮ ধাপে করিনি, আমরা করেছিলাম রিজন ওয়াইজ, এবং আমার মনে হয় ২-৩ ধাপ কি ৪ ধাপে এটা শেষ হয়ে গেছে। ৩ ধাপে আপনি একই, হ্যাঁ জি, ৩ ধাপে করেছিলেন। ৩ ধাপে করেছিলাম। একই জায়গায় আপনি যদি ধরুন একটি ডিস্ট্রিক্টে আপনি ৮ ভাগ করেন, এগুলো ভারতীয় ফর্মুলা হতে পারে, কিন্তু সেখানে ইন্ডিয়ার সাথে আমাদের তুলনা হয় না। ৮ ধাপে একই ডিস্ট্রিক্টে যদি করেন, তাহলে যেখানে শেষ হবে ওখান থেকে লোকজন ভাড়া করে আবার আরেক জায়গায় চলে যাবে। এই ওয়েপন ভাড়া হয়, আপনি জানেন, অস্ত্র ভাড়া হয়, সেই ভাড়া অস্ত্র ঝিনাইদহ থেকে আর তার পাশের জায়গায় চলে যাবে। এগুলো এক্স্যাক্টলি তাই হয়েছে। এবং এই যারা করেছে এই সন্ত্রাসী হল হায়ার্ড সন্ত্রাসী বেশিরভাগ। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় প্ল্যানিংয়ে ভুল আছে, যেটা বললাম যে প্ল্যানিং, এক্সিকিউশন, এবং আলটিমেটলি যেটা আমি বলবো যে সদিচ্ছা, ইলেকশনটাকে ভালো করার সদিচ্ছা আমার মনে হয় কিছুটা অনেকটা ঘাটতি আমি দেখেছি। তার মানে ইলেকশনকে সুষ্ঠু করার এবং সহিংসতা মুক্ত করার সদিচ্ছার কারণেই এখন পর্যন্ত ইউপি ভোটে ১০৮ জনের প্রাণহানি হলো, এটাই তো শেষ। এরপরে আরো কতজন হয় তা তো জানি না আমরা। স্যার, আগামীতে তো আরো ৩ দফা আছে, ৮ম ধাপে যদি শেষ হয়ে যায় তার মানে ৩ দফা আছে। এখনো যেহেতু ৩ দফা আছে, তো সেই ক্ষেত্রে করণীয় তো আরো কিছু আছে। সেই করণীয়টার জায়গাটাতে স্যার আপনারা যেহেতু ওই জায়গায় ছিলেন, এখন একটু পরামর্শটা লাগবে যে এই ৩ দফাটাকে যেন প্রাণহানি না হয়, সেজন্য অন্ততপক্ষে ক্ষমতার প্রয়োগটুকু পুরোটাই তো করা উচিত, কারণ বর্তমান কমিশন তো ফেব্রুয়ারিতে চলেই যাবে। না, ক্ষমতা প্রয়োগ তো করাই উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে একটা রিপ্রাইজাল যদি আপনি না করেন, বা অ্যাপ্রাইজাল যদি ক্ষমতার প্রয়োগটা কি করে না নির্বাচন কমিশন সরকারের ভয়ে? এরকম কিছু চাপ আপনারা অনুভব করেছিলেন? এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সরকার তো আমাদের সময় ছিল, আমাদের সময় তো শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল নির্দলীয় সরকার, কিন্তু এই সরকারের নিচে তো আমরা ইউনিয়ন কাউন্সিল ইলেকশন পর্যন্ত করিয়েছি। কম বেশি তো মানে আমরাও মোটামুটি চেষ্টা করেছি ভালো একটা নির্বাচন করতে, কিন্তু তখন তো কেউ বলতে পারেনি যে এই নির্বাচনগুলো অত্যন্ত খারাপ হয়েছে, কোনো দলই বলতে পারেনি, তখন তো সব দলই পার্টিসিপেট করেছিল। তার মানে স্যার চাপ কোথাও না কোথাও কম বেশি থাকে, কিন্তু ভালো করে দেখাবার আইনি ক্ষমতা এবং সদিচ্ছাটাই সবচেয়ে বড় কারণ। না, চাপ তো থাকতেই পারে, কিন্তু আপনি কতটুকু চাপ নেবেন? আপনি কি একেবারে এক চাপেই গাছের নিচে শুয়ে পড়বেন? আর চাপ তো থাকতে পারে, ওই ধরনের সরাসরি চাপ তো আমি মনে করি না কোনো দল বা কোনো সরকার এরকম সরাসরি চাপ দেয়। হয় নিচে নিচে, তলে তলে অনেক কিছু হয়, কিন্তু সেগুলো তো আপনি প্রতিহত করার জন্য আপনাকে তো সেই ক্ষমতা দেওয়া হয়েছে। স্যার, এখন তাহলে করণীয়টা কি? স্যার, একদম শেষে কথা, আরো ৩ ধাপ আছে, সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোটও আছে, আরো জেলা পরিষদ ভোট বোধহয় হবে, তো সেই জায়গাতে কি বলবেন স্যার? আমি এটাই বলবো যে যা হয়েছে সেটার থেকে শিক্ষা নিন, শিক্ষা গ্রহণ করুন এবং ভালোভাবে এটাকে বিশ্লেষণ করুন এবং ক্ষমতা প্রয়োগ করুন।
স্যার তার মানে এই কথা বলে দায়িত্ব এড়ানো যাবে না যে ইসির দায় না? নো, আমি তো মনে করি শামসুদ্দিন মালিক সাহেবকে আমি বলবো যে উনি যদি জাজ থাকতেন তাহলে এই মুহূর্তে ইসিকে এই কথাটা জিজ্ঞেস করতেন কিনা, তাহলে কার দায়িত্ব? আপনাকে যে আইন দেওয়া হয়েছে সে আইনগুলো নিয়ে আমার কাছে আসুন, সেটা যেটা ইন্ডিয়াতে করেছে একবার করে দেখুন। আমি স্যার আমি আপনার কাছে যেই শেষ করব। সরকার প্রভাবিত করেছে এই ধরনের কোনো এভিডেন্স কিন্তু আমরা পাচ্ছি না, নাম্বার 1। নাম্বার 2, তাদের আর মাত্র আছে 2 মাস। সুতরাং এই অবস্থায় কারো চাপের কাছে নথি স্বীকার করার তো কোনো প্রশ্নই আসে না, এবং তারা কিন্তু অবসরে যাওয়ার পরে তাদের আর কোনো সুযোগ নেই কোনো রাষ্ট্রীয় পদে নিয়োগ পাওয়ার। এই আইনে সংবিধানে একেবারে নিষেধ করা আছে। আর নাম্বার 3 একটা কথা বলতে চাই, আগের নির্বাচন কমিশনের সদস্যরা, চেয়ারম্যান সহ, তারাও যেমন সর্বোচ্চ সরকারি পদে ছিলেন, সচিব বা ওই ধরনের, এখনকার যারা আছেন তারাও কিন্তু সর্বোচ্চ সরকারি তারা সচিব ছিলেন বা অন্যান্য মানে রাষ্ট্রের সর্বোচ্চ পদে ছিলেন। সুতরাং যোগ্যতার যে এদের কম আগে বেশি ছিল তাকে সেটা কিন্তু নয়। একটা পার্থক্য যেটা আমি বলেছি, এটি ডিভাইডেড একজন ব্যক্তি সেখানে আপনার অনেক সমস্যার সৃষ্টি করার চেষ্টা করেছে, কারণ যার ফলে হয়তো তারা একটা ইউনিফাইড সিদ্ধান্তে পৌঁছতে পারেননি, সেটা একটি ব্যাপার। আর আরেকটা যেটা সময়ের তালে তালে কিন্তু পরিস্থিতিও পরিবর্তন, এবং আরেকটা যেটা ব্রিগেডিয়ার জেনারেল সাহেব অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন যে নির্বাচনের আগে এই আপনার আর্মসগুলো সেগুলোর ব্যাপারে সতর্ক হওয়া উচিত ছিল। এবং বৈধ অবৈধ অস্ত্র সবসময় দেখেছি স্যার যে তফসিল ঘোষণার পরই এটা অভিযান চালানো হয়। এবং এখানে আবার বলি, এটা যে শুধু আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা আর্ম ব্যবহার করেছে তা নয়, কিন্তু আমরা যেটা এভিডেন্স যেটা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, অন্যান্যরা তাদের হাতে বরং আপনার এবং সবচেয়ে উৎকণ্ঠার জায়গা স্যার, এইটা যদি আমরা বন্ধ করতে পারতাম, এটা যদি বন্ধ করতে পারতো, আর্মস কালেক্ট করে নিয়ে যেতে পারতো, তারপরে শুধু আর্মস নয়, তারা আপনার যে ফায়ার আর্মস তা নয়, তারা আপনার তরোয়ার, এই সেই দেশীয় অস্ত্র যেটা চাকু চাপাতি সব ব্যবহার করছে। কিন্তু স্যার এই ইউপি ভোটে একটা সবচেয়ে ভয়াবহ এবং উৎকণ্ঠার জায়গা যে একদম যেটা স্যারও বলছিলেন, আপনিও বলছিলেন যে একদম বাড়ির ভোট, এই ঘর থেকে এই ঘরের ভোট, এই ঘর মানে পাড়া প্রতিবেশীর স্বামী স্ত্রী দাঁড়িয়ে যায় ভোটে, বাবা ছেলে দাঁড়ায়, এই ভোটটাতে এত বেশি অস্ত্রের ব্যবহার এবং প্রত্যেকটা মৃত্যুই কিন্তু ওই টোটাবিদ্ধ হয়ে না, সবটাই কিন্তু গুলিবিদ্ধ হয়ে, সেটা একটা আতঙ্কের যে ফায়ার আর্মস, সেটা দেশীয় অস্ত্র হোক আর শটগানই হোক না কেন, যাই হোক না কেন, এটা তো আগে থেকেই আপনার এই জায়গাটাতে বোধহয় অসম্ভব নজর দেওয়া উচিত ছিল। এবং আপনার সেই প্রশ্ন যে আরো তো 3টা নির্বাচন আছে, তার আগে যেন একেবারে শুদ্ধি অভিযান চালানো হয় আপনার আর্মস করার জন্য, মানে সবাইকে সবার হাতে থেকে অস্ত্র। প্রিয় দর্শক, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠান শেষ করবার আগে শুধু আবারও আমি সম্মানিত দুজন স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। মেট্রোসাম টু দ্য পয়েন্টে আরও 3 ধাপ ইউপি ভোট আছে, আরও অনেক ভোটই হবে, কিন্তু ওই দায় সারা কথা যদি বলা হয় যে ইউপি ভোটে এই সহিংসতার দায় ইলেকশন কমিশন নেবে না, দায় দিতে হবে রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলের যারা প্রার্থী সমর্থক আছে তাদের, সেই দায়িত্বটা দিয়ে বোধহয় এই দায়টা সারা সম্ভব হবে না, যেটি বললেন সাবেক নির্বাচন কমিশনার ডক্টর সাখাওয়াত হোসেন। তো সেই জায়গা থেকে বলছি যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সংবিধান থেকে দায়িত্বই দিয়েছে কেমন করে ভালো নির্বাচন হবে, আইনি এখতিয়ার আছে, সবটাই আছে, কিন্তু সেটা প্রয়োগটা করতে হবে। কেন সেই প্রয়োগটা হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে এতক্ষণ বিশদ আলোচনা করলেন। তবে সক্ষমতা, দক্ষতা এবং ভালো কিছু করে দেখাবার যে তাগিদটা, সেটা দেখাতে পারলেই কিন্তু এবং সদিচ্ছেটা থাকলেই কিন্তু নির্বাচনী সহিংসতা কমে যায়, বিতর্কমুক্ত হয় নির্বাচন এবং প্রাণহানিও ঘটে না। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। স্যার, আবারও আপনাদেরকে ধন্যবাদ।